আমি আজকে একটা বিষয় শুরুতেই বলতে চাই। আমাদের কর্মপরিকল্পনা নিয়ে 2041 পর্যন্ত শেখ হাসিনার সরকারের কর্মপরিকল্পনা নিয়ে আমাদের সুযোগ্য শিক্ষামন্ত্রী সুন্দরভাবে বলেছে, এবং এই কর্মপরিকল্পনা ধরে আমরা যদি এগুতে পারি এবং এতে যদি কোনো প্রকার বিঘ্ন বা ছেদ না পড়ে, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল তথা বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হবে। শিক্ষা একটা সুযোগ নয়, এটা যে একটা মৌলিক অধিকার, এবং এটা যে মুক্ত চিন্তার বিকাশ এবং দেশপ্রেমের বিকাশের অপরিহার্য কেন্দ্রাতিক শক্তি। এই বিষয়টা আমরা অনেকেই হয়তো ভুলে গেছি। শিক্ষা আজকে আমাদের কাছে পণ্য হয়ে গেছে। পরীক্ষার্থী আমাদের বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষা আসলেও কিছুদিন পড়াশোনা করে বিভিন্ন নোট বইয়ের আশ্রয় নিয়ে সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত সময়ে প্রস্তুতি, রেজাল্ট, পরীক্ষা পাশ করার দিকে লক্ষ্য রেখে পরীক্ষার্থী তো আমরা চাই না, আমরা শিক্ষার্থী চাই। সত্যিকারের যারা শিক্ষার্থী, শিক্ষার উদ্দেশ্যে যারা শিক্ষা গ্রহণ করে, শিক্ষাটা এটা টু মেক এ লাইফ অর টু মেক এ লিভিং, এর মধ্যে একটা পার্থক্য রেখা আছে। সেটা আমাদের বুঝতে হবে। আমরা শিক্ষাকে জীবিকার প্রয়োজনে চাই না জীবনের প্রয়োজনে চাই। আমাদের মাথায় যদি থাকে শুধুমাত্র জীবিকা, তাহলে সে শিক্ষাটা পরীক্ষা পাশের উপর, পরীক্ষা ভালো রেজাল্ট নির্ভর হয়ে পড়বে। এটা শিক্ষার গুণগত গভীরতা, কোয়ালিটেটিভ এডুকেশনের বিষয়টা অনেকটা আড়াল হয়ে যাবে। ৬২ শিক্ষা আন্দোলনে যারা মূল ভূমিকা পালন করেছিল, সেদিনে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, তাদের কোনো কর্মসূচি আছে এই শিক্ষা দিবসে? এটা আমি আজকে কোনো পত্রপত্রিকায় আমার চোখে পড়েনি। আমি জানি না কোনো কর্মসূচি কেউ নিয়েছেন কিনা। অথচ মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে ভাষা আন্দোলন প্রথম মাইল ফলক, দ্বিতীয় মাইল ফলক ৬২ শিক্ষা আন্দোলন, তৃতীয় মাইল ফলক হচ্ছে ৬৯ গণ অভ্যুত্থান, চতুর্থ মাইল ফলক হচ্ছে আমাদের ৭০ সে ঐতিহাসিক নির্বাচন। স্বাধিকার থেকে স্বাধীনতা রূপান্তরিত এই ৩টি মাইল ফলক অতিক্রম করেই আমরা ৭০ নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছি, এবং এটাও প্রমাণিত হয়েছে। আজকে অনেকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করেন, স্বাধীনতার মহান নায়ক বলে দাবি করেন। শুধুমাত্র হঠাৎ করে স্বাধীনতা যেন পর্বতের মুশিক প্রসবের মতো ঘটনা, হঠাৎ করে কেউ বাঁশিতে ফু দিল অমনি স্বাধীনতা এলো, এমন তো নয়। কাজেই আমাদের এই বিষয়গুলো মনে রাখা দরকার। এবং আজকের এই দিবসগুলো কোনো কেউ পালন করে না। এগুলো ছাত্র সমাজের জন্য অপরিহার্য দিবস, এবং এটা সেই অতীতকে স্মরণ করে তখন এই শিক্ষা। আর ছাত্রনেতাদের যদি জিজ্ঞেস করা হয় ৬২ শিক্ষা আন্দোলনটা কেন হয়েছিল, কয়জন জবাব দিতে পারবে আমি জানি না। ওয়াজিউল্লাহ, বাবুল, মুস্তফা, এদের রক্তদানের কথা, আত্মবলিদানের কথা হয়তো মুখস্থ আমরা বলে দিতে পারি, কিন্তু সেদিন শরীফ কমিশনের শিক্ষানীতিতে কি ছিল, শিক্ষা সংকোচনে কি ব্যবস্থা ছিল, যে বৈষম্যমূলক একটা শিক্ষা ব্যবস্থা, একটা সাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা, একটা প্রতিক্রিয়াশীল শিক্ষা ব্যবস্থা আইয়ুব খান সেদিন আমাদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল জোর করে। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করব সেদিন, তখনকার দিনে প্রথম
আহ, যে বিক্ষোভ মিছিলটি বের হয়েছিল ঢাকা কলেজ থেকে সেদিন, যে বিএ পাস যে সময়কাল এটা 3 বছরে উন্নীত করা হয়েছে, এর প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্ররা রাজপথে বিক্ষোভ করেছিল এবং এ নিয়ে সারা দেশে ব্যাপক ছাত্র আন্দোলন গড়ে ওঠে এবং এর ফলে আইয়ুব সরকার পিছু উঠতে বাধ্য হয় এবং তাদের সেই শিক্ষা তথাকথিত শরীফ কমিশনের শিক্ষানীতি বাস্তবায়ন তারা করতে পারেনি। কাজে আজকের এই দিবসটি ঐতিহাসিক দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে ছাত্র রাজনীতির সে দিনগুলো আজ কোথায় গেছে জানি না। এ 24শে জানুয়ারি 69-এর সে দিনটিও কোনো ছাত্র সংগঠন সেভাবে পালন করে বলে আমার জানা নেই। 20শে জানুয়ারি 17ই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে আন্দোলন শুরু, 20শে জানুয়ারি আসাদের রক্ত, তারপর 24শে জানুয়ারি ছাত্র রাজনীতি গণমানুষের সম্মিলনে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। সে গণ অভ্যুত্থানে মতিউর, মকবুল, রুস্তম অনেকেই আত্মবলিদান করেছিল। আমাদের ইতিহাসের এই মাইল ফলকগুলো আজকে চরমভাবে উপেক্ষিত। এই দিবসগুলো আমরা পালন করি না। আজকে ছাত্রনেতারা জাতীয় রাজনীতি নিয়ে বেশি মাথা ঘামান, ছাত্রদের সমস্যা, ক্যাম্পাসের সমস্যা নিয়ে খুব একটা কোনো ছাত্র সংগঠনকে কর্মসূচি দিতে আমি দেখি না। সবাই জাতীয় রাজনীতি নিয়ে কথা বলেন, সবাই আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথা বলেন, কিন্তু যে ক্যাম্পাসে তারা রাজনীতি করেন সেই ক্যাম্পাস নিয়ে, ক্যাম্পাসের সমস্যাভিত্তিক শিক্ষার সমস্যা নিয়ে এবং করণীয় সম্পর্কে কোনো ছাত্র সংগঠন একটা সেমিনারেরও আয়োজন করে না এবং ঐতিহাসিক দিনগুলো পালন করার তাগিদ তারা মোটেই অনুভব করে না। ছাত্র রাজনীতি এই ধারায় চলতে গেলে ছাত্র রাজনীতির আকর্ষণ সাধারণ ছাত্র সমাজের কাছ থেকে অনেক দূরে সরে যাবে। এমনিতে ছাত্র রাজনীতি আজকাল তেমন আকর্ষণীয় নয় এদেশের সাধারণ ছাত্রছাত্রীদের কাছে। ছাত্র রাজনীতি যদি সাধারণ ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় না হয় তাহলে সেই ছাত্র রাজনীতি আমি বলবো মূল্যহীন, এর কোনো গুরুত্ব নেই, কোনো মূল্য নেই। প্রাচ্যের অক্সফোর্ড বলে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়, এর গৌরবরবীয় আজ অস্তাচলে। আজকে বিশ্বে 500 প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের যে একটা তালিকা টাইম ম্যাগাজিন প্রতি বছর, 100টার মধ্যে তো আমাদের খুঁজে পাওয়াই যাবে না। 500টির মধ্যে বা ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়কেও আমরা খুঁজে পাই না। আমাদের একটা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসাবে পরিগণিত হতে পারল না, এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। আসলে আমাদের শিক্ষার কতগুলো বিষয় আমরা উপেক্ষা করে আসছি দীর্ঘদিন ধরে। এখানে রিসার্চ অ্যাক্টিভিটিস সবচেয়ে জরুরি, র্যাঙ্কিংয়ে ভালো অবস্থান পাওয়ার জন্য। সে গবেষণা খাতে আমাদের বাজেট আগে একেবারেই কম ছিল, এখন কিছু হয়েছে, তারপরও আমি বলবো প্রয়োজনের তুলনায় অপ্রতুল। গবেষণা খাতে আমার তথা শিক্ষার মান বৃদ্ধিতে আমাদের আরও বিনিয়োগ দরকার। শিক্ষার মান বৃদ্ধিতে আমাদের প্রায়োগিক বাস্তবতায় আরও নতুন কলা কৌশলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকে আমরা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অনেক সময় যাই, করোনাকালে যাওয়া হয়নি, তার আগে গিয়েছি। এটা অবাক লাগে যে শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক
যারা মূল দায়িত্বে আছেন তারা সেখানকার প্রভাবশালী ছাত্র নেতাদের কথা উঠেন আর বসেন। এই ব্যক্তিত্বহীনতা আমাদের শিক্ষকতার মর্যাদাকে ভীষণভাবে ক্ষুণ্ণ করে। আজকে দেখা যায় যে একটা শিক্ষক নিয়োগের ব্যাপারে আজকে কোথাও কোথাও খুবই বাজে দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে। এখানে তদবির কে কত প্রভাবশালী তদবির সেটার উপরে নিয়োগ হয়, মেধা যোগ্যতা এখানে মূল ব্যাপার নয়। এটা লক্ষ্য করেছি, বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি, মেধা যোগ্যতাকে পাশ কাটিয়ে দেখা যায় যে সবচেয়ে বড় তদবির যে করে সেই তদবিরের দিকে তাকিয়ে কর্মকর্তারা ভাবেন যে এনাকে খুশি না রাখলে তো আমার অসুবিধা, সেটা মনে করে নিয়োগের ক্ষেত্রে অনেকের প্রতি বৈষম্য করা হয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা শিক্ষার কোয়ালিটেটিভ যে চেঞ্জ করতে চাই, সেটা করতে গেলে শিক্ষকতার কোয়ালিটিও বাড়াতে হবে। শিক্ষার মান যেমন বাড়াতে হবে, শিক্ষকতার মানও আমাদেরকে বাড়াতে হবে এবং এই ব্যাপারে যথেষ্ট যত্নশীল হতে হবে, আরও মনোযোগ দিতে হবে। আজকে এখানে আমাদের সামাজিক নানান খাতের সাথে শিক্ষা খাতে অর্জন আমরা ব্যাপক সাফল্য শেখ হাসিনা সরকারের আমলে প্রাথমিক মাধ্যমিক টার্গেটের আগে অর্জন করেছি আমরা জেন্ডার সমতা। উপবৃত্তি কর্মসূচি নারীর ক্ষমতায়নে রেখেছে ইতিবাচক বহুমুখী সাফল্য। বিনামূল্যে বই বিতরণ, শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন, সৃজনশীল মেধা অন্বেষণ, কারিগরি শিক্ষার মানোন্নয়ন, স্কুল কলেজ জাতীয়করণ, এমপিওভুক্তির সুযোগ বৃদ্ধি ছাড়াও শিক্ষাক্ষেত্রে আইসিটি ব্যবহারে বাস্তবায়িত হচ্ছে মহা পরিকল্পনা। ঝরে পড়ার হার কমিয়ে আনা হয়েছে। তবে একথা সত্য যে এই করোনা অতিমারির সময় ঝরে পড়া অনেক ছাত্রছাত্রী ঝরে পড়েছে। এই ঝরে পড়াদের কিভাবে আবার শিক্ষাঙ্গনমুখী করা যাবে এই বিষয়টিও আমাদের কর্ম পরিকল্পনা থাকতে হবে। অনেকেই ছিটকে গেছে শিক্ষার পথ থেকে এবং বাল্য বিবাহ হয়েছে। অনেক 10-11 বছর মেয়েদেরকে এই করোনা কালেও অনেককে অভিভাবকরা জোর করে বিয়ে দিয়েছে। এরা শিক্ষাঙ্গনে আসবে কিনা আমি জানি না। আরও অনেকেই দারিদ্র্যের কারণে আজকে এ সময়ে ঝরে পড়েছে। এদের ব্যাপারে কি পরিকল্পনা রয়েছে এদেরকে আবার স্কুলমুখী করার ব্যাপারে, এ ব্যাপারেও আমাদের একটা চিন্তা ভাবনা করা উচিত। 2009 সালে দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা সরকার মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বিজ্ঞান মনস্ক প্রজন্ম তৈরিতে শিক্ষাকে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার হাতিয়ার বিবেচনায় নিয়ে প্রণয়ন করেছে জাতীয় শিক্ষানীতি 2010। শিক্ষা একদিকে মৌলিক অধিকার, অপরদিকে সোশ্যাল ক্যাপিটাল। সাম্প্রতিককালে শিক্ষার বিনিয়োগকে সর্বোচ্চ লাভজনক বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। মানব পুঁজি যথাযথ বিকাশ, উন্নয়ন কর্মকাণ্ডে তার সম্পৃক্তি দেশের সামগ্রিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচনে, গতি সঞ্চারে সমন্বয় সাধন করা হয়েছে 2041 শেখ হাসিনার ভিশনে। বঙ্গবন্ধুর স্বপ্ন, বঙ্গবন্ধু কন্যা রূপকল্প বাস্তবায়নে প্রয়োজন দক্ষ জনবল, প্রয়োজন মানসম্মত শিক্ষা ব্যবস্থা। আমাদের প্রধানমন্ত্রী পরবর্তী ইলেকশন নিয়ে অতটা ভাবেন না যতটা ভাবেন পরবর্তী জেনারেশন নিয়ে, এবং সেটাই আমাদের উচিত। পরবর্তী জেনারেশনের কথা মাথায় আছে বলেই
তিনি আজকে রাষ্ট্রনায়ক, তিনি আজকে স্টেটসম্যান। ভিশন 2041 থেকে আরও এগিয়ে তিনি গ্রহণ করেছেন শতবর্ষী বদ্বীপ পরিকল্পনা। আমাদের এখন লক্ষ্য সুনির্দিষ্ট। সে লক্ষ্যপানে এগুতে যে কৌশল প্রয়োজন তা আমাদের শানিত করতে হবে। দেশে ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা ব্যাপক হারে বেড়েছে, কিন্তু আমাদের মনোযোগ দিতে হবে কারিগরি দক্ষতা সম্পন্ন জনবল তৈরির দিকে। সাধারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের পাশাপাশি গড়ে তুলতে হবে সময়ের চাহিদা মেটাতে অধিক সংখ্যক কারিগরি প্রতিষ্ঠান। আজকে ডিজিটাল প্রযুক্তির উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র তরুণ কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় একটা নিঃশব্দ বিপ্লব বাংলাদেশে ঘটিয়ে চলছেন। আমরা মনে রাখব যে আমাদের এই যে ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশ হচ্ছে বঙ্গবন্ধুর গোল্ডেন বেঙ্গলের মডার্ন ভার্সন, আধুনিক সংস্করণ হচ্ছে এই ডিজিটাল বাংলাদেশ। এ খাতকে আগামী দিনে ভবিষ্যৎদর্শী ভাবনায় ভর করে আমাদের এগিয়ে যেতে হবে। গ্রাম ও শহরের মধ্যে ডিজিটাল ডিভাইড অনেকটা কমে এসেছে। এই গ্যাপ নিয়ে আসতে হবে শূন্যের কোঠা। গ্রাম ও শহরের শিক্ষার্থীদের সমান দক্ষতা বেড়ে উঠতে হবে। বিশ্ববিদ্যালয়ের ক্যারিকুলামকে ঢেলে সাজাতে হবে। কর্মসংস্থান সৃষ্টিতে জোরদার করতে হবে ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি রিলেশনশিপ। যোগ্যতা দক্ষতার কোনো সীমানা নেই, সীমান্ত নেই। বিশ্বময় ছড়িয়ে পড়ুক আমাদের তরুণরা। আউটসোর্সিং থেকে আমরা এখন ব্যাপক আয় করছি। প্রতিযোগিতা করে বিশ্ববাজারে আমাদের অবস্থানকে শীর্ষে নিয়ে আসার পরিবেশ তরুণদের গড়ে দিতে হবে। বিভিন্ন খাতে বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোর গবেষণালব্ধ জ্ঞান জাতীয় উন্নয়ন সমৃদ্ধির পথকে এগিয়ে দেবে, এটাই আমাদের বিশ্বাস। আমরা চাই মানুষ, চাই মানবিক মানুষ, আবেগহীন রোবট নয়। চাই সমাজ ঘনিষ্ঠ দেশপ্রেমিকের প্রজন্ম। আমরা পরীক্ষার্থী চাই না, চাই শিক্ষার্থী। জীবিকা নয়, জীবনের জন্য শিক্ষা প্রয়োজন। এ বাস্তবতা শিক্ষক, অভিভাবক, নীতি নির্ধারকদের উপলব্ধি করতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে করোনা অনেকটা নিয়ন্ত্রণে আসার পর। এটা সারা দেশে প্রশংসা অর্জন করেছে। কিছু কিছু ব্যতিক্রম হলো বেশিরভাগ মানুষই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে, এবং বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি, সম্ভবত সেপ্টেম্বরের শেষ নাগাদ হল খুলে যাবে। কাজে তারুণ্যের যে পদচারণায় আমাদের ক্যাম্পাসগুলো আবারও মুখরিত হবে, সেটা আজকে এই করোনার খরার মধ্যে এটা যেন অনেক দিনের পরে বৃষ্টি এলো, এরকমই আজকে মনে হচ্ছে। আমাদের আজকে মনে রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে খুলে যাচ্ছে, হল হোস্টেল খুলে যাবে, কিন্তু আজকে হল হোস্টেলগুলোতে এই যে পলিটিক্যাল রুম থাকার যে একটা অলিখিত নিয়ম চালু রয়েছে অছাত্রদের পুনর্বাসনের জন্য। অনেকে ছাত্র নয়, চলে গেছে, লেখাপড়া শেষ, তারপরও রুম দখল করে আছে। শিক্ষার উন্নয়ন করতে হলে সব দিক দেখতে হবে। হল হোস্টেলে জীবনযাত্রাটা কেমন সেটাও দেখতে হবে।
সেখানে কিন্তু এই অব্যবস্থা আছে। আমি জানি যে এখানে অনেকে অছাত্র হয়েও অবস্থান করে এবং অনেকেই যোগ্যতা ছাড়া আজকে গণরুমগুলোতে অবস্থান করে। এ ধরনের পলিটিক্যাল গণরুম থাকার বিধান, অলিখিত এই নিয়ম লিখিতভাবে বাস্তবে প্রায়োগিক বাস্তবতা বন্ধ করে দিতে হবে। এতে কে খুশি হলো, কোন নেতা খুশি হলো, কে অখুশি হলো, তাতে আমাদের কিছু আসে যায় না। অনেক বিশ্ববিদ্যালয়ে, হলে, হোস্টেলে, অনেক কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা আজকে আমাদের ছাত্র রাজনীতি যারা করেন তাদের উপরে বিগড়ে গেছে। কারণ বিভিন্ন হলে এবং হোস্টেলে যারা নেতৃত্ব দিচ্ছেন তারাই মূলত এই গণরুম, পলিটিক্যাল রুম ভর্তির ব্যাপারে অনেক সমস্যা করেন, তারপরে অনেকে বাণিজ্যও করেন। তার এসব বিষয়গুলো চিরতরে বন্ধ করতে হবে। শিক্ষাকে যদি গুণগত গভীরতায় সমৃদ্ধ করতে হবে। আমাদের মাঝে রয়েছেন একজন স্বপ্নবান কাণ্ডারি, সাহসী এবং দক্ষ নেতৃত্ব। তাঁর স্বপ্নের মুকুল পরিস্ফুটনে প্রয়োজন সুশিক্ষিত প্রজন্ম, সুদক্ষ মানব সম্পদ। আজ এ অর্জন সুশিক্ষার মাধ্যমে সম্ভব। আসুন আমরা জ্ঞানের মশাল জ্বালাই লাখো তরুণের প্রাণে। দেশের উদ্যমী ও তরুণদের যোগ্য করে গড়ে তুলি সমৃদ্ধ আগামীর জন্য, আলোকিত ভবিষ্যতের জন্য, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার জন্য, শেখ হাসিনার সমৃদ্ধ আত্মনির্ভরশীল বাংলাদেশের জন্য, সজীব ওয়াজের জয়ের আজকে নীরব বিপ্লব ডিজিটাল বাংলাদেশের জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।